হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ রুহান ফ্রম রুহানস একাডেমি। আপনারা যারা বলেছিলেন রাইটিং টাস্ক 1 দেখার পরে ভাইয়া টাস্ক 2 এর ভিডিও কখন আপলোড করব, আপনাদের জন্য আজকে ডিসকাস বোথ ভিউজ A to Z ভিডিওতে শেখানো হয়েছে কিভাবে প্রশ্ন দেখে বুঝতে পারবেন এটা ডিসকাশন বোথ ভিউজ, এই জায়গা থেকে শুরু করে সম্পূর্ণ অ্যান্সার কীভাবে লিখতে হবে সেটা শেখানো হবে। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন অ্যান্ড অবশ্যই 100% এফিসিয়েন্সির জন্য খাতা কলম নিয়ে বসবেন এবং কী কী ইম্পর্টেন্ট জিনিস বলতেছি সেটা নোট ডাউন করবেন। তো চলুন ভিডিওটা আমরা দেখি কী হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ রুহান ফ্রম রুহানস একাডেমি। আমরা অলরেডি রাইটিং টাস্ক 1 এর অনেকগুলো ক্লাস দিয়েছিলাম এবং আপনি ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা রাইটিং টাস্ক 2 নিয়ে কথা বলবো, একদম A to Z। অর্থাৎ আপনি যদি এর আগে রাইটিং টাস্ক 2 নিয়ে কোনো আইডিয়া না থাকে তাহলেও আপনি পারবেন। এখন এখানে আমরা যদি একটা জিনিস দেখি, আমরা অলরেডি রাইটিং টাস্ক 1 এর ক্লাসগুলো দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। আপনি এখানে দেখতে পাচ্ছেন রুহানস একাডেমি সার্চ করার পরে আপনি সরাসরি ইউটিউব চ্যানেলে যেতে পারবেন। তারপরে আপনি এখানে সবগুলো ক্লাসেস পেয়ে যাবেন। প্লেলিস্ট আকারে পাওয়ার জন্য আপনি প্লেলিস্টে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতে পাবেন আমাদের রাইটিং টাস্ক 1 এর ক্লাসগুলো দেওয়া আছে। 3টা চার্ট অলরেডি দেওয়া আছে। কমেন্টসগুলো আপনি দেখবেন, খুবই হাই কোয়ালিটির ক্লাসগুলো এবং আপনি খুব ইজিলি পাবেন। আমার মনে হয় না ফ্রিতে কেউ এত ভালো কন্টেন্ট দিয়ে দিছে। তো আমাদের আজকের কন্টেন্ট হচ্ছে রাইটিং টাস্ক 2 ডিসকাশন বোথ ভিউজ, কীভাবে লিখতে হয়, কীভাবে ব্রেইনস্টর্মিং করতে হয়, সব কিছু। তো আমি একটু আপনাকে এখানে কমেন্টসগুলো দেখাচ্ছি যে একজন ভাইয়া লিখছেন, ভাইয়া রাইটিং টাস্ক 2 কীভাবে সাজিয়ে লিখবো সেটা নিয়ে ভিডিও চাই। তো এই জন্য আমার ভিডিওটা করা হচ্ছে এবং আপনি এই জায়গায় আমি পড়ি না সবগুলো, আপনি জাস্ট একটু দেখে নেবেন যে রিভিউগুলো কেমন ছিল বা আসলে ভিডিওগুলো ভালো ছিল কিনা। আমার মনে হয় খুব ইজিলি আপনি আজকের পর থেকে রাইটিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 কীভাবে লিখতে হয় আপনি জেনে যাবেন। তো খুব সহজ করে এখন আমরা শুরু করব। এই যে এখানে আপনি রিভিউগুলো জাস্ট দেখে নিতে পারেন। একবার দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ভিডিওগুলো দেখা উচিত নাকি উচিত না। আর আমি তো 100% কমিটমেন্ট করতেছি যে আপনি ভিডিওগুলো দেখার পরে খুব সহজে রাইটিং লিখতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এগুলো হচ্ছে টাস্ক 1 এর ক্লাসগুলো আমরা যে নিয়েছিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা টাস্ক 2 শুরু করব। তো ভিডিওটা এখন থেকে শুরু হলো, অবশ্যই প্রথম 1.5 মিনিট আপনার শোনা উচিত, তারপরে ভিডিওটা দেখা উচিত, ঠিক আছে। এখন আমরা দেখি। আচ্ছা, প্রথমে আমি আপনাকে প্রশ্ন করি, রাইটিং টাস্ক 2 সম্পর্কে আপনি ধরেন কিছুই জানেন না। তো আমরা আজকে শিখব রাইটিং টাস্ক 2 ডিসকাশন বোথ ভিউজ কীভাবে লিখতে হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রথমে শুরু করছি কিভাবে আমি বুঝবো প্রশ্নটা দেখে যে এটা একটা ডিসকাশন বোথ ভিউজ প্রশ্ন। তো ধরেন এখানে লেখা থাকবে ডিসকাস বোথ ভিউজ, অথবা লেখা থাকবে এই যে ডিসকাশন বোথ ভিউজ। কীভাবে প্রশ্ন চিনবেন? সবচেয়ে বেশি যেটা আপনি পাবেন প্রশ্নে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন, অথবা থাকতে পারে ডিসকাস বোথ ভিউ পয়েন্টস অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন, অথবা এখানে থাকতে পারে ডিসকাস বোথ সাইডস অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন। মনে রাখবেন ভিউজ, ভিউ পয়েন্টস, সাইডস এই 3টা জিনিস একই রকম, ঠিক আছে, একই রকম অর্থ প্রকাশ করে। আমার মনে হয় আপনি প্রশ্ন দেখে বুঝতে পারছেন। এখন আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে ডিসকাশন এসে লেখার জন্য প্রয়োজনীয় সব সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে আমি দেখিয়ে দিব, কিভাবে আপনি বুঝবেন A to Z পুরোটা কীভাবে লিখতে হয় শিখিয়ে দিব। আইএলটিএস রাইটিং টাস্ক 1 সবগুলো ক্লাস অবশ্যই আপনি দেখে নেবেন। যাদের এখনও সেন্টেন্স বানাতেই সমস্যা হয়, অর্থাৎ ক্লাসগুলো দেখার পরেও আপনার ভয় থেকে যায়, রাইটিং লিখতে অসুবিধা হয়, তারা চেষ্টা করবেন 1 to 1 যদি কোর্স করতে পারেন, সেখানে আমি আপনাকে 100% নিশ্চয়তা দিব আপনার ইমপ্রুভমেন্টের। এখন আপনি কিভাবে আসলে প্রশ্ন দেখে বুঝবেন? ধরেন একটা সিম্পল প্রশ্ন এখানে আমি রাখলাম, সাম বিলিভ দ্যাট পেটস শুড স্টে অ্যাট হোম অ্যাট অল টাইমস। অর্থাৎ কিছু মানুষ মনে করেন পোষা প্রাণীদের সবসময় বাড়ির ভেতরে রাখা উচিত, হোয়াইল আদার্স ফিল দে শুড বি অ্যালাউড আউটসাইড দ্য হোম। অর্থাৎ অন্যরা মনে করে যে তাদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া উচিত। এখন এই প্রশ্নের নিচে দেখেন লেখা আছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন। আমি আপনাকে কি বলেছিলাম যে ডিসকাস বোথ ভিউজ জানার জন্য আপনি জাস্ট ফোকাস করবেন প্রশ্নটা পড়ার পরে এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা আছে কিনা যে ডিসকাস বোথ ভিউজ। আচ্ছা, আমি যদি আপনাকে বলি মানে ডিসকাস বোথ ভিউজ আপনাকে কিভাবে লিখতে হবে, মনে রাখবেন বডি 1-এ আপনাকে প্রথমটা যারা অর্ধেক মানুষ যেটা মনে করে সেটা লিখতে হবে, বডি 2-তে আপনার অন্য একটা ভিউ পয়েন্ট যেটা আছে সেটা লিখতে হবে। তারপরে আপনি কোনটা নিয়ে মতামত দিবেন, অর্থাৎ আপনি কোনটাকে সাপোর্ট করেন সেটা নিয়ে বলবেন, ঠিক আছে। এখন আমরা এইটা প্রশ্নটা পড়লাম, পড়ার পর আমরা দেখলাম যে এখানে বলা হচ্ছে যে কিছু মানুষ বিশ্বাস করে পোষা প্রাণীদের সবসময় বাড়ির ভিতরে রাখবে আর অন্যরা মনে করে যে তাদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া উচিত।
এখন এই প্রশ্নটা দেখার পরে আমরা বুঝতে পারলাম আমাকে দুইটা ভিউ পয়েন্ট নিয়ে লিখতে হবে, অর্থাৎ কেন কিছু মানুষ মনে করে পোষা প্রাণীদেরকে বাড়ির ভিতরে রাখতে হবে এবং কেন অন্যরা মনে করে যে না তাদেরকে বাড়ির বাইরে যেতে দিতে হবে। আমি কিন্তু চাইলেই একটা সিম্পল আনসার দিয়ে শেষ করে ফেলতে পারতাম, বাট আমি চাচ্ছি এখানে 2 থেকে 3টা আপনাকে সিম্পল প্রশ্ন বোঝানো, তারপরে সম্পূর্ণ একটা রাইটিং টাস্ক 1 ব্রেইন স্টর্মিং থেকে শুরু করে আমরা লিখে আপনাকে বুঝাই দেব, ঠিক আছে? এবং আমি বাংলা সহ রাখছি যেন ইজিলি একদম দুর্বল স্টুডেন্টও বুঝতে পারে। তো আচ্ছা, শুরু করি আমরা এখন দ্বিতীয় প্রশ্ন। আর এখানে আমি প্যারাফ্রেজ রাখছি, এটা আপনি একটু দেখে নেবেন, কারণ অনেকে আসলে প্যারাফ্রেজ পারে না। প্যারাফ্রেজের ক্ষেত্রে মূলত সিনোনিম চেঞ্জ করে আপনি প্যারাফ্রেজ করবেন, এটা আমি যখন স্যাম্পল আনসার পড়বো সেখানে বুঝিয়ে দিব। পরে আমরা দ্বিতীয় আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য গভর্নমেন্ট শুড প্রোভাইড ফ্রি পাবলিক লাইব্রেরিজ ইন এভরি টাউন। অর্থাৎ কিছু মানুষ মনে করেন সরকারকে প্রতিটি শহরে বিনামূল্যে গ্রন্থাগার স্থাপন করা উচিত, অর্থাৎ বিনামূল্যে আপনাকে গ্রন্থাগার সরকারের দেওয়া উচিত, এটা কিছু মানুষ মনে করতেছে। কিন্তু অন্যরা কি মনে করতেছে দেখেন, while others think that this is a waste of money because people can access information on the internet। এখন অন্যরা মনে করতেছে যে এটা নাকি অর্থের অপচয় হবে, কারণ মানুষ এখন ইন্টারনেট থেকেই তথ্য সংগ্রহ করতে পারে। তাহলে দুইটা ভিউ কি, প্রথম ভিউ হচ্ছে কিছু মানুষ বিশ্বাস করতেছে যে গভর্নমেন্টের উচিত বিনামূল্যে গ্রন্থাগার দেওয়া, আর অন্যরা মনে করতেছে না এটা অর্থের অপচয় হবে। তো আপনাকে কথা বলতে হবে গভর্নমেন্টের কেন দেওয়া উচিত বিনামূল্যে গ্রন্থাগার বডি 1-এ, এবং বডি 2-তে আপনাকে দিতে হবে কেন কিছু মানুষ মনে করে যে এটা ওয়েস্ট অফ মানি। 3 নম্বর প্রশ্নটা আপনি পড়ে নেবেন, না হলে ভিডিওটা লম্বা হয়ে যায়। আমি অবশ্য যখন 1-to-1 কোর্সে থাকতেছি আমি ডিটেলস সবগুলো বলার চেষ্টা করি, বাট সমস্যা হচ্ছে কি ইউটিউবে যদি আমি মনে করেন বেশি ডিটেলসে বলতে যাই অনেকেই ভিডিওগুলো দেখার ধৈর্য থাকে না। আচ্ছা, এখন আমরা শুরু করব একদম স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি পুরো একটা স্যাম্পল আনসার লিখবেন, ঠিক আছে? আমরা প্রশ্ন পড়ব প্রথমে, মেশিনস আর বিকামিং ভেরি সফিস্টিকেটেড ডে বাই ডে। সফিস্টিকেটেড মানে কি, মানে হচ্ছে আধুনিক, তাহলে দিন দিন মেশিন অনেক আধুনিক হয়ে যাচ্ছে। দে প্রোভাইড মেনি বেনিফিটস টু ওয়ার্কার্স, মেশিনগুলো কি করে অনেক ধরনের সুবিধা দেয় ওয়ার্কার্সদেরকে। দে হ্যাভ সাম সিরিয়াস ড্রব্যাকস টু, মেশিন অনেক সুবিধা দেয় তবে এর কিছু গুরুতর অসুবিধাও রয়েছে। এতটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে বলছে কি দেখেন, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। এই দুইটা ভিউ নিয়ে আপনি কথা বলেন এবং আপনি কি করেন একটা অপিনিয়ন দেন। প্রশ্ন হচ্ছে ভাই আমি তো কিছুই বুঝি না, তাহলে আমার কি করতে হবে? আপনার ইন্ট্রোডাকশন থেকে বোঝা শুরু করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা প্রশ্ন বুঝবো, তারপরে আমরা ইন্ট্রোডাকশন লিখবো। এখন একটা জিনিস আমি আপনাকে বলি, রাইটিং টাস্ক 2 লেখার ক্ষেত্রে আপনি যে ফরম্যাট ব্যবহার করবেন সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে আপনার বডি 1, তারপরে আপনার বডি 2, তারপরে আপনি লিখবেন কনক্লুশন। এটা হচ্ছে আপনার ফরম্যাট। এই ফরম্যাট অবশ্যই আপনি ফলো করে লিখবেন, তাহলে আপনার লেখাটা অর্গানাইজ থাকবে। এখন আমরা তো প্রশ্ন বুঝতে পারলাম, অর্থাৎ মেশিনের সুবিধাও আছে মেশিনের অসুবিধাও আছে। এখন আমি কোনটার পক্ষ নিব এটা বোঝার আগে আপনারা অনেকে বলেন যে আমি তো প্যারাফ্রেজ বুঝতে পারি না। আসলে প্যারাফ্রেজ বোঝার জন্য আপনাকে একটু সুন্দরভাবে পড়তে হবে, আপনি একটু সিনোনিম শিখতে হবে। যেমন সফিস্টিকেটেড মানে হচ্ছে মডার্নাইজড, অ্যাডভান্স, ডে বাই ডে এটাকে খুব ইজিলি লেখা যায় নাওয়াডেজ, ওভার টাইম। প্রোভাইড মেনি বেনিফিটস, প্রশ্নে যদি বলে অনেক বেনিফিটস প্রোভাইড করে তাহলে আপনি খুব ইজিলি লিখতে পারেন অফার মেনি অ্যাডভান্টেজেস, অর্থাৎ বেনিফিট থাকলে অ্যাডভান্টেজ দেখবেন। তারপরে ওয়ার্কার্সের লেখা এমপ্লয়িজ, পিপল এট ওয়ার্ক। এখন এইগুলো যদি আপনি একদম না জানেন আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন, আমি আপনাকে অনেকগুলা 100+ প্রশ্ন সবগুলা টাইপ মিলিয়ে কিভাবে আপনার এই যে এরকম প্যারাফ্রেজ সহ করতে হয় সেটার আপনাকে আমি বলে দিয়ে দিব বা পিডিএফ দেওয়ার ব্যবস্থা করব। এখন আপনি প্রথমে বুঝতে পারলেন যে এইগুলা চেঞ্জ করার মাধ্যমে আমাকে প্যারাফ্রেজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি ইন্ট্রোডাকশনটা দেখি, প্রশ্ন তো আমরা বুঝতে পারছিলাম যে মেশিনের অনেক সুবিধাও আছে এবং অসুবিধাও আছে। এটা আমরা একটা সিম্পল লাইন লিখলাম যে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ সায়েন্স এবং টেকনোলজির যে উন্নতি হচ্ছে এর ফলে মেশিনস আর বিকামিং মোর অ্যাডভান্সড। এই যে বললাম সফিস্টিকেটেডের পরিবর্তে আমরা বললাম অ্যাডভান্সড। ইন টুডেজ ওয়ার্ল্ড আমরা কোনটার পরিবর্তে বলছি আপনি অবশ্যই বুঝতে পারছেন, কারণ এইখানে আমি আপনাকে প্যারাফ্রেজ আলাদা করে শিখাইছি। টুডেজ ওয়ার্ল্ড মানে আমি বুঝাইছি নাওডেজ যেটা বলছে সেটার পরিবর্তে, বা ডে বাই ডে যেটা বলছে। এখন আপনি মনে রাখবেন ইন্ট্রোডাকশনে আমি যেটা বলতেছি 100% বোঝার চেষ্টা করেন। আপনি মনে রাখবেন ইন্ট্রোডাকশনে আপনি অল দো সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করবেন। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অল দো আমি লিখলাম, যদিও দে অফার মেনি অ্যাডভান্টেজেস, যদিও তারা অনেক সুবিধা দেয় টু ওয়ার্কার্স
ওয়ার্কার্সদেরকে, কর্মীদেরকে ইন দ্য ওয়ার্ক প্লেস, কোথায়? ওয়ার্ক প্লেসে। দে অলসো হ্যাভ সেভারাল ডিসঅ্যাডভান্টেজেস, তাদের অনেক ডিসঅ্যাডভান্টেজেসও আছে। আমি কি করছি, প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে লিখছি। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে বর্তমান বিশ্বে মেশিন দিন দিন আরও আধুনিক হয়ে উঠছে। তারপরে আমি লিখছি, যদিও কর্মক্ষেত্রে এগুলোর কর্মীদের অনেক সুবিধা প্রদান করে, তবুও এর কিছু অসুবিধা রয়েছে। প্রশ্নে তো এটাই বলা হয়েছিল, রাইট? এরপরে আমাকে বলা হয়েছিল আমার ওপিনিয়ন দেওয়ার জন্য। আপনি প্রত্যেকটা কিসের ক্ষেত্রে, ডিসকাস বোথ ভিউজের ক্ষেত্রে এই লাইনটা দিতে পারবেন। দিস এসে উইল ডিসকাস বোথ ভিউজ, এই এসেটা দুইটা ভিউকে নিয়ে কথা বলবে। অ্যান্ড আই বিলিভ দ্যাট দেয়ার অ্যাডভান্টেজেস আউটওয়ে দেয়ার ড্রব্যাকস, এবং আমি বিশ্বাস করি যে মেশিনের অ্যাডভান্টেজেসগুলা, সুবিধাগুলা এর ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি। আমার মনে হয় আপনি ইন্ট্রোডাকশনটা বুঝতে পারছেন, এবং ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনি যে অল দোর সেন্টেন্স স্ট্রাকচার দিবেন সেটা ক্লিয়ার হতে পারছেন। আমি আবার এখানে বাংলাটা একটু বলে দিই। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে বর্তমান বিশ্বে মেশিন দিন দিন আরও আধুনিক হয়ে উঠছে। এটাকে আমি সুন্দরভাবে লিখলাম, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেশিনস আর বিকামিং মোর অ্যাডভান্স ইন টুডেস ওয়ার্ল্ড। আপনি দেখবেন এইটা এবং প্রশ্নে যেটা বলছিল একই জিনিস, কিন্তু দেখেন দিন দিন মেশিন অনেক বেশি আধুনিক হয়ে উঠছে। আমরা লিখলাম বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে দিন দিন মেশিন অনেক আধুনিক হয়ে উঠছে। এগুলো কর্মীদের অনেক সুবিধা দেয় এবং এর কিছু অসুবিধাও আছে। এটাকে আমরা কিভাবে লিখলাম, এই যে আমরা লিখলাম যদিও, অলদো মানে যদিও একটা স্ট্রাকচার দিলাম, কর্মীদের এটা অনেক সুবিধা দেয়, এটার কিছু অসুবিধাও আছে। প্রশ্নটাকে আমরা প্যারাফ্রেজ করে কিন্তু বলতেছি। তারপর আমি লিখলাম এই এসের মধ্যে আমরা দুইটা ভিউ নিয়ে কথা বলবো এবং আমি বিশ্বাস করি যে এর সুবিধাগুলো বেশি। এরপর আপনি যাবেন বডি ওয়ানে। আপনি আগে বাংলাটা পড়ার চেষ্টা করেন। আর মনে রাখবেন, রাইটিং আপনি খুব সহজে লেখার ক্ষেত্রে আপনি বাংলায় আগে সেন্টেন্স বানানো ভাবতে হবে। আপনি যদি বাংলায় সেন্টেন্স ভাবতে না পারেন, আপনি কিভাবে ইংরেজিতে পারবেন? এটা একটু কঠিন হয়ে যাচ্ছে এভাবে যদি আপনি না করেন। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা এসের ক্ষেত্রে এভাবে বাংলায় ভাববো, তারপরে আমরা লেখার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এর পরের অংশে বডি প্যারাগ্রাফ 1 আমরা শুরু করছি। আপনি বডি প্যারাগ্রাফ 1 সবসময় যেভাবে শুরু করতে পারেন, দেয়ার আর সেভারাল, দেয়ার আর দিয়ে আমরা শুরু করব। এখন এখানে যেহেতু আমরা অ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলবো বডি ওয়ানে মেশিনের, এবং বডি টুতে আমরা কথা বলবো ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে, তাহলে আমরা বডি ওয়ানে বলবো দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজেস অফ ইউজিং মেশিনস ইন দ্য ওয়ার্ক প্লেস। অর্থাৎ মেশিন যে ওয়ার্ক প্লেসে থাকবে তার অনেকগুলো গুরুত্বপূর্ণ আছে, এটাকে বলে টপিক সেন্টেন্স। এরপরে বাংলাটা আগে পড়েন। এর অন্যতম প্রধান সুবিধা হলো এটা কর্মীদের মূল্যবান সময় বাঁচায়। অর্থাৎ মেশিনরে আমি বলছি যে মেশিনের অনেকগুলা সুবিধা আছে ওয়ার্ক প্লেসে। তারপরে আমি বলছি যে মেইন যে সুবিধা, প্রথম আইডিয়াটা দিচ্ছি আমি, এর মেইন সুবিধা হলো এটা কি করে, কর্মীদের মূল্যবান সময় বাঁচায়। তাহলে আমরা দেখলাম দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজেস। দেয়ার আর দিয়ে আপনি বডি ওয়ানের প্রথম সেন্টেন্স শুরু করবেন। দেয়ার আর দিয়ে বডি ওয়ানের প্রথম সেন্টেন্স শুরু করবেন। দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজেস অফ ইউজিং মেশিনস ইন দ্য ওয়ার্ক প্লেস। ওয়ান মেজর বেনিফিট, পরেরটা থাকবে কি, একটা সুবিধা হলো, ওয়ান মেজর বেনিফিট ইজ দ্যাট, এটা আপনার ফিক্সড থাকবে, এটা আপনার ফিক্সড থাকবে। ওয়ান মেজর বেনিফিট ইজ দ্যাট, কি প্রথম আইডিয়াটা কি, দে সেভ ওয়ার্কার্স ভ্যালুয়েবল টাইম। মেশিন কি করে, ওয়ার্কারের ভ্যালুয়েবল যে টাইম আছে সেটাকে সেভ করে, অর্থাৎ এটা একটা সুবিধা মেশিন থাকার। অতীতে কি হতো, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। ইন দ্য পাস্ট, অতীতে পিপল হ্যাড টু স্পেন্ড এ লট অফ টাইম, মানুষের অনেক সময় স্পেন্ড করতে হতো। কিসের জন্য করতে হতো, কমপ্লিটিং ডিফিকাল্ট টাস্ক, কঠিন কাজগুলো কমপ্লিট করার জন্য। বাট মেশিনের কারণে নাও এডিস, আজকাল, হাওয়েভার আমরা এইভাবে লিখতে পারতাম হাওয়েভার নাও এডিস, কিন্তু আমরা একটু সুন্দরভাবে লেখার জন্য লিখছি নাও এডিস মাঝখানে হাওয়েভার। এটা লিখলে আপনার রাইটিংটা আরেকটু ডেভেলপ দেখাবে। নাও এডিস হাওয়েভার মেশিনস হেল্প দ্যাম ফিনিশ দিজ টাস্ক, এই কাজগুলো মেশিন হেল্প করে মানুষকে করার জন্য মোর কুইকলি, খুবই কম সময়ের মধ্যে। তারপরে এজ এ রেজাল্ট দিব আমরা, এর ফলে কি হচ্ছে, ওয়ার্কার্স ক্যান ইনক্রিজ দেয়ার প্রোডাক্টিভিটি, ওয়ার্কার্সরা কী করতে পারে, তাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে পারে। তারপরে আমরা যে দ্বিতীয় আইডিয়াটা দিব বডি ওয়ানে, সেটা আমরা দিব অ্যানাদার অ্যাডভান্টেজেস ইজ দ্যাট। এখন আপনি মনে করতে পারেন আইডিয়াগুলো কীভাবে আসতেছে, দেখেন বডি ওয়ানে আমরা কি বলছিলাম, বডি ওয়ানে আমরা কথা বলবো মেশিনের অ্যাডভান্টেজগুলো নিয়ে, এবং বডি টুতে আমরা কথা বলবো এর ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে। তো প্রথমে আমি আইডিয়াটা দিছি যে মেশিন কি করে, ওয়ার্কার্সদের টাইম সেভ করে, কাজগুলো ফিনিশ ওয়ার্ক ফাস্টার, খুব দ্রুত করতে হেল্প করে। ইনক্রিজ প্রোডাক্টিভিটি, এটা তার মানে প্রোডাক্টিভিটি বাড়ায়। আরেকটা আমি দিয়েছি যেটা কমপ্লিট করে, যেমন কঠিন কঠিন কাজগুলো মেশিন কী করে খুব ইজিলি কমপ্লিট করতে পারে এবং অ্যাকুরেটলি করতে পারে। এর ফলে কি হচ্ছে, মানুষের যে ভুলগুলো করতো এই ভুলগুলো কমানো হচ্ছে, রিডিউস হিউম্যান এরর্স। এর ফলে কি হচ্ছে, রিডিউস ওয়ার্ক প্রেশার কমতেছে। এটা হচ্ছে অ্যাডভান্টেজগুলা।
আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি? এখন আপনি একটু ভাবেন তো মেশিনের ডিসঅ্যাডভান্টেজ কি হইতে পারে? মেশিনগুলো আসলে অনেক মডার্নাইজ হওয়ার কারণে সেটা ব্যবহার করার জন্য অনেক স্কিল প্রয়োজন হয়। তাহলে রিকোয়ার স্কিলস অ্যান্ড ট্রেনিং এবং স্কিল লাগে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে মেশিনের মাধ্যমে। তো আমরা বলতে পারি অ্যাক্সিডেন্টস মেই হ্যাপেন। তারপরে আমরা বলতে পারি রিপ্লেস হিউম্যান ওয়ার্কার্স। এটা হচ্ছে আমি আরেকটা আইডিয়া দিলাম যে মেশিন কি করতে পারে মানুষের যে কর্মসংস্থান আছে সেটাকে রিপ্লেস করে দিতে পারে। এর ফলে কি হতে পারে? আনএমপ্লয়মেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল প্রবলেম শুরু হতে পারে, চাকরির ইনসিকিউরিটি শুরু হতে পারে। এখন আমরা এই দুইটা যে বডি ওয়ান এবং বডি টু লিখতেছি। এখন যদি আমরা জাস্ট সিম্পলভাবে দেখি যে আইডিয়াগুলো বডি ওয়ানে আমরা কিভাবে লিখবো, অর্থাৎ অ্যাডভান্টেজেসগুলো আমরা প্রথমটা দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজ হওয়ার কারণে দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজেস অফ দিয়ে আমরা শুরু করছি, অর্থাৎ টপিক সেন্টেন্স দিয়েছি। তারপরে প্রথম অ্যাডভান্টেজটা আমরা বলছি, তারপরে আমরা সেটাকে এক্সপ্লেইন করছি, অতীতে কেমন ছিল, বর্তমানে কি হয়েছে, রেজাল্ট বলেছি। এখন আমরা দেখব দ্বিতীয় আইডিয়াটা আমরা কিভাবে বলবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় আইডিয়াটার ক্ষেত্রে আমরা লিখলাম অ্যানাদার অ্যাডভান্টেজেস ইজ দ্যাট। এখন যদি মনে করেন রিজন থাকতো তো আপনি লিখতেন অ্যানাদার রিজন ইজ দ্যাট। তাহলে এখানে দ্বিতীয় রিজনটা আমরা দেখতে পাচ্ছি মেশিনস পারফর্ম কমপ্লিকেটেড ওয়ার্ক মোর অ্যাকুরেটলি। অর্থাৎ মেশিন কি করতে পারে যে কমপ্লিকেটেড জটিল যে কাজগুলো আছে সেগুলো সে খুব অ্যাকুরেটলি করতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দে রিডিউস হিউম্যান এরর্স, অর্থাৎ হিউম্যান এরর্স মানুষ যে ভুলগুলো নর্মালি করে থাকে বা করতো কাজের মধ্যে সেটা আসলে মেশিনের মাধ্যমে করার কারণে এই এররগুলো কমে গিয়েছে, অর্থাৎ খুব অ্যাকুরেটলি এখন কাজগুলো করা যাচ্ছে। তারপরে বলা যায় অ্যান্ড মেক হেভি টাস্ক মাচ ইজিয়ার, অর্থাৎ হেভি যে টাস্কগুলো আছে ওইগুলো কি করছে মেশিন খুব ইজিলি কমপ্লিট করে দিচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কনসিকুয়েন্টলি ওয়ার্কার্স এক্সপেরিয়েন্স লেস প্রেশার, ফলস্বরূপ কর্মীরা এক্সপেরিয়েন্স লেস প্রেশার, অর্থাৎ কর্মীদের উপর প্রেশারটা আসলে অনেক কম পড়ে যেহেতু মেশিন কি করতেছে কঠিন কাজগুলো করে ফেলতেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড কমপ্লিট দেয়ার ওয়ার্ক মোর এফিশিয়েন্টলি, এবং কর্মীরা কি করতে পারে তাদের কাজগুলোকে খুব এফিশিয়েন্টলি করতে পারে। অর্থাৎ এগুলো ছিল মেশিনের যে সুবিধা, অর্থাৎ ওয়ার্ক প্লেসে মেশিনের কী কী সুবিধা আছে সেটা নিয়ে আমরা বলছি। এখন আমরা দেখব যে এর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। তো সেটা দেখার জন্য আমরা আগে দেখব বাংলাতে এটা বিষয়টা। যেমন আমরা লিখছি তবে এসব সুবিধা থাকা সত্ত্বেও, অর্থাৎ মেশিনের যে সুবিধাগুলো আমরা বলছি সেই সকল সুবিধা থাকা সত্ত্বেও মেশিনের কিছু অসুবিধা রয়েছে। প্রথমত তাহলে আমরা প্রথমে একটা টপিক সেন্টেন্স বলছি যে মেশিনের অনেকগুলা সুবিধা আছে তারপরেও এর কিছু অসুবিধা আছে। তারপরে আমরা প্রথম যে অসুবিধা আছে সেটাকে এভাবে উল্লেখ করছি যে আধুনিক মেশিন পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এগুলো চালানোর জন্য যথাযথ জ্ঞান ও প্রশিক্ষণ প্রয়োজন। তাহলে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি আধুনিক মেশিনগুলো চালানোর জন্য অনেক দক্ষ লোকের প্রয়োজন হয়। যদি কর্মীদের পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকে অর্থাৎ মেশিন চালানোর ক্ষেত্রে, তাহলে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ বলা যায়। এছাড়াও মেশিনের কারণে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, এটাও আমরা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি। যেমন মেশিন ব্যবহার করার কারণে ওয়ার্ক প্লেসে মানুষ কি করবে যে হেভি টাস্ক যেগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য মানুষকে রিডিউস করে ফেলবে বা মানুষকে বাদ দিয়ে দিবে, সে জায়গায় মেশিন দিয়ে কাজগুলো করাবে। এক্ষেত্রে কি হতে পারে বেকারত্ব বৃদ্ধি পেতে পারে। অনেক প্রতিষ্ঠান মানুষের পরিবর্তে মেশিন ব্যবহার করে, কারণ মেশিন দ্রুত এবং আরও দক্ষতার সাথে কাজ করতে পারে। ফলে অনেক মানুষ চাকরি হারায় এবং আর্থিক সমস্যার সম্মুখীন হয়। অর্থাৎ আমাদের যে দুইটা আইডিয়া ছিল আমরা বলেছিলাম বডি টুতে লিখবো, একটা হচ্ছে কি মানুষকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া, আর একটা ছিল কি অনেক স্কিলের প্রয়োজন হয়। তো এইটাকে আমরা এখন বাংলায় বুঝতে পারছি, এখন আমরা ইংরেজিতে কিভাবে লিখবো। আপনি মনে রাখবেন যখন বডি ওয়ান এবং বডি টুতে দুইটা বিপরীত জিনিস নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ বডি ওয়ানের সুবিধা বডি টুতে অসুবিধা, এই ক্ষেত্রে আমরা যে প্যাটার্ন ফলো করব আমরা লিখব despite these advantages dash also have some disadvantage। এখন আপনি কি করতে পারেন এটাকে ফিক্সড রাখতে পারেন। ধরেন আপনি বলতে চাচ্ছেন মেশিনের অ্যাডভান্টেজ থাকার পরেও এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। despite these advantages অর্থাৎ উপরের অ্যাডভান্টেজ যেগুলো বলছেন সেটা থাকার পরেও মেশিনস অলসো হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজ। এখন মনে করেন একটা প্রশ্ন আসলো যে অনলাইন এডুকেশন নিয়ে, তো কেউ বলছে অনলাইন এডুকেশন থাকা উচিত, কেউ বলছে না। এখন আপনি বডি ওয়ানে অনলাইন এডুকেশনের কেন থাকা উচিত এটা নিয়ে কথা বললেন, এখন বডি টুতে আপনি কথা বলবেন যে এটার কেন থাকা উচিত না। তখন আপনি লিখতে পারেন despite these advantages online education also have some
ডিসঅ্যাডভান্টেজেস, অথবা অনলাইন এডুকেশন অলসো হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ অনলাইন এডুকেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। তারপরে আমরা প্রথমটাকে লিখতে পারবো, আপনি এটা সবসময় ফিক্স রাখবেন। বডি টুতে আপনি যখন প্রথম আইডিয়াটা দিবেন সেটা লিখবেন ফার্স্ট অফ অল অপারেটিং মডার্ন মেশিনস, মডার্ন যে মেশিনগুলো সেটা অপারেট করতে ক্যান বি রিস্কি বিকজ দে রিকোয়ার প্রপার নলেজ অ্যান্ড ট্রেনিং। অর্থাৎ আমরা যেটা আগে বলেছি, আধুনিক যে মেশিন আছে সেটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এগুলো চালানোর জন্য যথাযথ জ্ঞান ও প্রশিক্ষণের প্রয়োজন হয়। এরপরে আমরা ইফ দ্বারা একটা সেন্টেন্স দিছি, তো আপনি ইফ এর সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখবেন। ইফ ওয়ার্কার্স ল্যাক সাফিসিয়েন্ট এক্সপেরিয়েন্স, অর্থাৎ যদি কর্মীদের অভিজ্ঞতা ভালোভাবে না থাকে, অ্যাক্সিডেন্টস মে ওকার ইন দ্য ওয়ার্কপ্লেস, কর্মক্ষেত্রে কি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। মোর ওভার, এটা দ্বারা আপনি বডি প্যারাগ্রাফ 2 এর ক্ষেত্রে দ্বিতীয় আইডিয়া দিবেন। কি বলছি, প্রথম আইডিয়া দিবেন ফার্স্ট অফ অল, দ্বিতীয় আইডিয়া দিবেন মোর ওভার দিয়ে, অথবা আপনি দিতে পারেন ফার্দার মোর। কিন্তু যেটা আপনি ব্যবহার করবেন আমি আপনাকে বলবো সেটা ফিক্সড রাখার জন্য, অর্থাৎ আপনি প্রতিবারই বডি টুতে গিয়ে ফার্স্ট অফ অল দিবেন এবং ফার্দার মোর বা মোর ওভার দিবেন। এতে করে কি হবে, রাইটিং লেখার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি ভাবতে হবে না, ওভার থিঙ্কিং করতে হবে না যে আমি এখন কি লিখবো। তারপরে আপনি লিখলেন দ্বিতীয় আইডিয়াটা নিয়ে, যে দ্বিতীয় অসুবিধাটা হচ্ছে মেশিনস ক্যান ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট। এটা একটা দ্বিতীয় আইডিয়া, যে মেশিন কি করতে পারে, বেকারত্ব বাড়াতে পারে। মেনি কোম্পানিজ রিপ্লেস হিউম্যান ওয়ার্কার্স উইথ মেশিনস বিকজ দে ওয়ার্ক ফাস্টার অ্যান্ড মোর এফিসিয়েন্টলি। এজ এ রেজাল্ট, এর ফলে কি হয়, সাম পিপল লুজ দেয়ার জবস অ্যান্ড ফেস ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস। অর্থাৎ মানুষ কি করে, কোম্পানিগুলো মেশিনটা ব্যবহার করে মানুষের পরিবর্তে, কারণ মেশিন অনেক দ্রুত কাজ করতে পারে এবং ভালোভাবে কাজ করতে পারে। এর ফলে রেজাল্ট কি হচ্ছে, রেজাল্ট হচ্ছে মানুষ তাদের কাজ হারাচ্ছে এবং তারা ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করতেছে। আমরা আসলে বুঝতে পারছি বডি 1 এবং বডি 2 কীভাবে লিখতে হয়। এখন আমরা কনক্লুশনে যাব। তো আমরা কি জানি, কনক্লুশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, নতুন কোনো কিছু আপনি কনক্লুশনে বলতে পারবেন না, নতুন কোনো আইডিয়া দিতে পারবেন না। আপনি জাস্ট ইন্ট্রোডাকশনে যা বলছেন সেটাকে প্যারাফ্রেজ করে বলবেন। এখন এই জায়গার মধ্যে আপনি এটা ফিক্স রাখবেন, ইন কনক্লুশন আপনি দিবেন এবং ইভেন দো ব্যবহার করবেন। আমি যা বলি সেটা শোনার চেষ্টা করেন। আপনি রাইটিং 45 মিনিটসের মধ্যে টাস্ক 1 এবং টাস্ক 2 লিখতে পারবেন, যদি আপনার আগে থেকে সাজানো থাকে যে আপনি কোথায় কী ব্যবহার করবেন। ওকে, তো আমরা কনক্লুশনে লিখলাম, সব শেষে যদিও মেশিনের কিছু অসুবিধা আছে, আমি মনে করি এর সুবিধাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ এগুলো সময় বাঁচায়, উৎপাদনশীলতা বাড়ায় এবং কাজকে আরও সহজ ও নির্ভুল করে তোলে। অর্থাৎ আমরা বডি 1-এ সুবিধাগুলো, বডি 2-তে অসুবিধাগুলো নিয়ে কথা বলা শেষ হয়েছে। তারপরে আমরা কি করেছি, আমরা কনক্লুশনে এসে বলছি আমার অপিনিয়নটা জানিয়ে দিয়েছি। আমি কিন্তু ইন্ট্রোডাকশনেও আমার অপিনিয়ন বলে আসছি যে আমি কোনটা মনে করি। আমি মনে করি যে এর সুবিধাগুলো কি বেশি, অ্যাডভান্টেজেস আউটওয়ে, মানে অ্যাডভান্টেজেস বেশি, দেয়ার ড্রব্যাকস মানে কিন্তু বোঝায় ডিসঅ্যাডভান্টেজের সিনোনিম টাইপ। ওকে, সেম জিনিসটা আমি এখানে বলতেছি, মেশিনস হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজেস। তা আপনি বলতে পারতেন অনলাইন এডুকেশন হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস। আই বিলিভ দ্যাট দেয়ার অ্যাডভান্টেজেস আর মাচ গ্রেটার বিকজ দে সেভ টাইম। দেয়ার মানে এখানে কাকে বোঝাচ্ছে, মেশিনকে বোঝাচ্ছে। এর অ্যাডভান্টেজেসগুলো বেশি, আমি আমার অপিনিয়ন দিচ্ছি। যেমন বিকজ দ্বারা আমি বলতেছি কেন বা কীভাবে বেশি, কারণ দে সেভ টাইম, ইমপ্রুভ প্রোডাক্টিভিটি অ্যান্ড মেক ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড মোর অ্যাকুরেট। আমি চাইলে জাস্ট স্যাম্পল আনসারটা ইজিলি জাস্ট বলে চলে যেতে পারতাম, বাট আমি কি করেছি, পুরো বিষয়টাকে ধীরে ধীরে বুঝিয়ে দিয়েছি। এখন আমি আবার একটু সামারি করে দিচ্ছি। আপনি ডিসকাশন বোথ ভিউজ কীভাবে বুঝবেন, জাস্ট আপনি লেখা পাবেন যে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। ইন্ট্রোডাকশনে আপনি কি করবেন, প্যারাফ্রেজ করবেন, আপনি কোন স্ট্রাকচার ব্যবহার করবেন, সেকেন্ড সেন্টেন্সে অল দোর স্ট্রাকচার ব্যবহার করবেন। তারপরে আপনি এখানে সেকেন্ডটা যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে আপনি লিখবেন এরকম একটা লাইন। বডি প্যারাগ্রাফ 1-এর প্রথম সেন্টেন্সটা শুরু হবে দেয়ার আর দ্বারা। ধরেন অনেকগুলো কারণ আছে, দেয়ার আর সেভারাল রিজনস, অনেকগুলো বেনিফিটস আছে, দেয়ার আর মেনি বেনিফিটস, এরকমভাবে আপনি লিখবেন। প্রথম আইডিয়াটাকে আপনি লিখবেন ওয়ান মেজর বেনিফিট ইজ দ্যাট, অথবা ওয়ান মেজর রিজন ইজ দ্যাট, ওয়ান মেজর ফ্যাক্টর ইজ দ্যাট, অর্থাৎ যেটা থাকবে। তারপরে আপনি সেটাকে এক্সপ্লেন করবেন, রেজাল্ট দিবেন। তারপরে আপনি যাবেন দ্বিতীয় আইডিয়াটা। এখন বডি 1-এর দ্বিতীয় আইডিয়াটা আপনি কিভাবে বলবেন, আপনি জাস্ট বলবেন অ্যানাদার অ্যাডভান্টেজেস ইজ দ্যাট, কিন্তু যদি ফ্যাক্টর থাকতো আপনি বলতেন অ্যানাদার ফ্যাক্টর ইজ দ্যাট, কিন্তু যদি বেনিফিট থাকতো আপনি বলতেন অ্যানাদার বেনিফিট ইজ দ্যাট। এটা ফিক্সড রাখবেন, এতে করে আপনি খুব ইজিলি রাইটিংটা লিখতে পারবেন। পরে আপনি দ্বিতীয় আইডিয়াটাকে এখানে কথা বললেন, সেটাকে এক্সপ্লেন করলেন, সেটার রেজাল্ট দিলেন।
বডি প্যারাগ্রাফ 2 তে আপনি কি করলেন, উপরের যে এগুলা থাকা সত্ত্বেও এর কিছু ডিমেরিটস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে, ড্রব্যাকস আছে। প্রথমটা ফার্স্ট অফ অল, আর দ্বিতীয়টা মোর ওভার। ইফ দ্বারা একটা সেন্টেন্স বলবেন, প্রত্যেকটার সাথে রেজাল্ট যুক্ত করবেন, যে এর এই যে আইডিয়াটা দিয়েছি আমি সেটার একটা এক্সাম্পল দিব, সেটার একটা রেজাল্ট দিব। তারপর আমরা কনক্লুশন নিয়ে কথা বলবো। আমি আশা করি রাইটিং টাস্ক 2 ডিসকাস বোথ ভিউজের আপনার সকল সমস্যা সমাধান হয়ে গিয়েছে। আপনি খুব সহজে এখন লিখতে পারবেন। এরপর যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আমি বলবো যে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যদি আপনি কোনো রাইটিং 1-to-1 ক্লাস করতে চান। আমি আশা করি একদম সহজভাবে, কারণ আপনার যদি সেন্টেন্স স্ট্রাকচার প্রবলেম থাকে, শুধু ভিডিও দেখলে আপনি সেটা কভার করা কঠিন হতে পারে। তো আপনি পুরো জিনিসটা এইরকম আইএলটিএস রাইটিং কোর্সে আমার সাথে 1-to-1 কথা বলতে পারেন, এবং পুরো বিষয়টা আমি আপনাকে ধীরে ধীরে একদম সেন্টেন্স স্ট্রাকচার থেকে শেখানো শুরু করব, যার মাধ্যমে আপনি খুব ইজিলি রাইটিংয়ে ইমপ্রুভ করতে পারবেন এবং বেস্টভাবে আপনি পরীক্ষার মধ্যে যেতে পারবেন। তো এখানে আমরা কি করব, 1-to-1 কোর্সে আমরা এমনভাবে শেখাবো, আপনি টাস্ক 1 টাস্ক 2 আসলে অফলাইনে বিভিন্ন কোর্সে জাস্ট 7 থেকে 8টা ক্লাসে শেষ হয়ে যায়। তো আমি প্রত্যেকটা জিনিসের উপর ডিটেলস ক্লাস নিব, 15 থেকে 20টা ক্লাস হতে পারে, পরীক্ষা পর্যন্ত আপনাকে সাপোর্ট করা যাবে। এই যে 20-25 মিনিটের যে বিষয়টা শেখানো হয়েছে, ওইটা আমি লিখে লিখে প্রত্যেকটা জিনিস আপনাকে শেখাবো, আপনাকে দিয়ে প্রচুর প্র্যাকটিস করাবো। তারপরে আপনাকে একদম বেসিক থেকে শুরু করবো, একদম সেন্টেন্সই যারা বানাতে পারে না তাদের জন্য এটা খুব উপযোগী হবে। আমি আপনাকে 100+ কীভাবে আইডিয়া রেডিমেড করে রাখতে হয় এবং কীভাবে যে কোনো রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে আইডিয়া বের করতে হয় সেগুলোতেও কাজ করব। এছাড়া কীভাবে প্যারাগ্রাফ সাজাবেন, লিখবেন, সেন্টেন্স লিখবেন, সবগুলো জিনিসের উপর কাজ করা হবে। ফিডব্যাক দেওয়া হবে, কন্টিনিউয়াস সাপোর্ট দেওয়া হবে পরীক্ষা পর্যন্ত। আপনাকে আমি একটা নোটস দিব, অর্থাৎ টাস্ক 1 এর যতগুলো টাইপ আছে এবং টাস্ক 2 এর যতগুলো টাইপ আছে প্রত্যেকটার আমি একটা ডিটেলস নোটস দিব, এবং সেই নোটসটা আমি আপনাকে একদম সহজ করে বুঝিয়ে দিব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্লাসের মধ্যে, যেটা আপনাকে অনেক কনফিডেন্ট রাখবে যে কোনো রাইটিং লেখার ক্ষেত্রে। আপনি যদি একদমই ভয় পান রাইটিং শুরু করতে, সেন্টেন্সই বানাতে পারেন না, আইডিয়া অর্গানাইজ করতে পারেন না, 1 মাসের মধ্যে পরীক্ষা দিবেন এবং রাইটিংয়ের ক্ষেত্রে আপনার 6.5+ পাওয়ার টার্গেট, আপনি অবশ্যই কোর্সে যুক্ত হতে পারেন। এটার জন্য আপনি জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিবেন, তাহলেই হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 01617225386। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি আর বিস্তারিত কিছু বললাম না। আর অবশ্যই আপনি রাইটিং ক্লাসের যে টাস্ক 1 এর যতগুলো ক্লাস আমি নিয়েছি সবগুলো আপনার দেখা উচিত বলে আমি বিশ্বাস করি। এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো আমার আজকের ভিডিওটা এখানেই থাকুক। আপনারা ভালো থাকবেন, আর কমেন্টে অবশ্যই আপনি জানিয়ে দিবেন আমাকে যদি কোনো কিছু বুঝতে না পারেন বা যদি কোনো কিছুতে এখনও সমস্যা থাকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।